বলছি রাজ্যপাল আজকে আবার একটা বক্তব্য টুইট, সেখানে আবার রাজ্যকে ঘুরিয়ে হিংসা রাজনীতি এসব সম্পর্কে প্রশ্ন তুলে। রাজ্যপাল পদ অত্যন্ত সম্মান এবং মর্যাদার পদ, কিন্তু এই ব্যক্তি জগদীপ ধনখড় তিনি বিজেপির দলদাস, এজেন্ট, দালাল এবং বিজেপির হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। আমি আবার বলছি, রাজ্যপাল পদের সাংবিধানিক যে পদমর্যাদা আমরা সম্মান করি সেটিকে ধুলোয় লুটিয়ে দিচ্ছেন এই ব্যক্তি জগদীপ ধনখড়। আমি তাকে অনুরোধ করব, আপনি তো কেন্দ্রের প্রতিনিধি, তো আপনি আবার কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলো পড়ে দেখুন না, যেখানে ল অ্যান্ড অর্ডার, মহিলাদের নিরাপত্তা, বয়স্ক মানুষদের নিরাপত্তা, সাইবার ক্রাইম বিভিন্ন ভাগে যেগুলো ভাগ করা আছে, সেখানে দেখা যাচ্ছে আপনাদের ডবল ইঞ্জিন সরকারগুলোর থেকে অনেক বেশি মানুষ নিরাপদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ সরকার ভালো কাজ করছে, আপনার কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলি সেগুলি স্বীকার করছে। তো আমি জগদীপ ধনখড়কে অনুরোধ করব, আপনার বাণী কেউ শুনতে চায় না। আপনার যদি ক্ষমতা থাকে, যখন টুইট করবেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলোই আপনি টুইট করে দিন না, মানুষ বুঝে নেবেন। এই তুলনাটা দিয়ে টুইটটা করুন যে ডবল ইঞ্জিন সরকার গুজরাটে কি হাল হয়েছে, ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে কি হাল হয়েছে। আর কেন্দ্রের রিপোর্ট বলছে যে আইন শৃঙ্খলায়, মানুষের নিরাপত্তায়, মহিলাদের নিরাপত্তায়, বয়স্কদের নিরাপত্তায় পশ্চিমবঙ্গ কতটা ভালো। তাহলে জগদীপ ধনখড়ের উচিত বাণী কম, রিপোর্টকে উনি কোট করুন, তাহলে আমার মনে হয় এই বিষয়টা একেবারে সকলের কাছে পরিষ্কার থাকবে। নইলে উনি বারবার শুনতে হবে যে রাজ্যপাল পদকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু ব্যক্তি জগদীপ ধনখড় বিজেপির দালাল, এজেন্ট, দলদাস, তাকে ব্যবহার করছে বিজেপি এখানে কুৎসা ছড়াবার জন্য। আজকে শুভেন্দু অধিকারী তিনি আবার বলেছেন যে মৌসুমী কাজ রাজ্য সরকার এবছর করেনি, তাই বাঁধ দুর্বল ছিল, বৃষ্টির পরে ভেঙেছে। আর মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার কাজে ব্যস্ত, তিনি ব্যস্ত ছিলেন ভবানীপুরের নির্বাচন নিয়ে, তাই যা ঘটার তাই ঘটেছে। নদী বাঁধ ভাঙার কারণে ভগবানপুর, পটাশপুর, সবং সব প্লাবিত হয়েছে, এটা কোনো ডিভিসির জলে প্লাবিত হয়নি। বন্যায় মানুষের অসুবিধা হচ্ছে, বন্যা পরিস্থিতিতে একে অতিবৃষ্টি, তার সঙ্গে এইভাবে ঝাড়খণ্ড, বিহারের সেদিক থেকে যে জলগুলি এসে ঢুকছে এবং তার সঙ্গে ডিভিসির জল ছাড়া, একে আমাদের যে পরিস্থিতি, আমাদের নদী, নালা, খাল, বিল ওই এলাকায় অতিবৃষ্টিতে তারা পরিপূর্ণ, তার উপর এইভাবে আচমকা বিপুল জল একসঙ্গে ছাড়ায় এই সমস্যাটা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী, যার পায়ের নিচে মাটি নেই, সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপির পা চাটতে গিয়েছেন, তাকে সহ্য করতে পারে না তার দলের অর্ধেক লোক, রোজ বিজেপিটা ভাঙছে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগত আক্রোশ, নিজের ভেসে থাকা, নিজের প্রচারে থাকার জন্য এই কুৎসিত কথাগুলি শুভেন্দু অধিকারীর মুখ থেকে উচ্চারণ হচ্ছে। দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং দায়িত্বশীল জায়গায় ছিলেন। যে জেলাগুলিতে, যে এলাকাগুলিতে এই ধরনের বিপর্যয় হয়েছে, সেই এলাকায় শুভেন্দু অধিকারীও সংগঠন করেছেন, মন্ত্রীও ছিলেন, তার দপ্তরের মধ্যেও পড়তো সেগুলো। একেবারে বন্যা কখনো হয়নি, জল কখনো জমেনি তা তো নয়, মানুষ প্রচন্ড সমস্যায়। কিন্তু এখানে রাজ্য সরকার তার করণীয়ের বাইরে কিভাবে সামলাবে এটা? একে অতিবৃষ্টি, বাড়তি দুর্যোগ, তার সঙ্গেই বাড়তি জল ছাড়া, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং প্রশাসন সব দিক থেকে যা যা করার দরকার করার চেষ্টা করে চলেছেন। তার সঙ্গে এই ধরনের নিম্ন রুচির, এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক রুচি, যার কোনো রাজনৈতিক ভিত্তি থাকে, তার মুখ থেকে এ ধরনের শব্দ বেরোতে পারে না। ভেতরটা যা একেবারে বিষাক্ত, যার কৃপায়, যার দয়ায়, যার পদলেহন করে শুভেন্দু অধিকারী এবং তার গোটা পরিবার
নিজেদের রাজনৈতিক পরিচয় তৈরি করেছেন। আজ নিজে ভেসে থাকতে, প্রচারের আলোয় থাকতে সেখানে ব্যক্তি আক্রমণ করছেন। মানুষ সবটাই বোঝেন। ফলে শুভেন্দু অধিকারীরা এর আগে জবাব পেয়েছেন, বিধানসভা ভোটে জবাব পেয়েছেন, রোজ কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো তাদের সাংগঠনিক নেতা জবাব দিচ্ছে। আগামীকাল আবার 3-0 একটা জবাব আসছে। আগামী দিনেও শুভেন্দু অধিকারী দেখবেন তারা পায়ের তলায় মাটি সরে গিয়েছে। এখন যে কথাগুলি বলছেন আমার মনে হয় ভাষা সংযত করুন, রাজনীতি করছেন, রাজনৈতিক যুক্তিতে থাকুন। কুৎসা, বিষোদ্গার এগুলো করার ফল একবার পেয়েছেন। আমার মনে হয় এই ধরনের প্ররোচনামূলক, অপমানজনক, ভিত্তিহীন কুৎসা এগুলো করা ঠিক হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে রাজ্য সব জানতো, জল ছাড়া হচ্ছে, রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়। সম্রাট নিরোর নতুন সংস্করণ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। আমি আবার বলছি, শুভেন্দু অধিকারী রাজনৈতিক যুক্তির বাইরে গিয়ে ব্যক্তি আক্রোশ, ব্যক্তি আক্রমণ থেকে যে কাজগুলি করছেন এবং সিবিআই ইডি থেকে বাঁচতে, বিজেপির কাছে ভালো থাকতে, তো আজকে ওনার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব খারাপ লাগছে। আমি তো এটা বলতে পারি, মুখ্যমন্ত্রী নয়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জননেত্রী সম্বোধনটাও তো শুভেন্দু অধিকারী প্রথম করেছিলেন। জননেত্রী এই শব্দটা পূর্ব মেদিনীপুরের হোর্ডিংয়ে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন শুভেন্দু অধিকারী। তখন তিনি বলতেন মোদি হাটাও দেশ বাঁচাও, তখন তিনি বলতেন বিজেপি হাটাও দেশ বাঁচাও, তখন তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করতেন যাতে তার সব দপ্তর থাকে, তার পরিবারের কাছে দপ্তর থাকে, তার ভাইকে এমপি করা হয়, তার ভাই চেয়ারম্যান থাকেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় যে ব্যক্তি শুভেন্দু এবং গোটা অধিকারী পরিবার তারা রাজনৈতিক অস্তিত্বের উপর দাঁড়িয়ে আছে, আজ সিবিআই আর ইডির ভয়ে বিজেপির দালালি করার জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী আক্রমণ করছেন। যিনি সব পেয়েছেন, যিনি গভর্নমেন্টের পার্ট অ্যান্ড পার্সেল ছিলেন, যিনি দলের পার্ট অ্যান্ড পার্সেল, পলিসি মেকার, তিনি তখন ছেড়ে দিয়ে বড় বড় কথা বলেননি কেন যে সেচের কাজ হচ্ছে না, অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না? উনি বিধানসভা ভোটের মুখে বিজেপিতে নামটা লেখাতে গেলেন কেন? ফলে বাস্তব হচ্ছে যে পরিমাণ জল যে পরিস্থিতিতে ছাড়া হচ্ছে সে সম্পর্কে রাজ্য সরকার ডিভিসির কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করেছিল। একটা সাধারণ সময় অল্প অল্প করে জল ছাড়া আর একটা অতিবৃষ্টির সময় যখন আমাদের নদী নালা খালবিল জলাধারগুলি পূর্ণ, সেই অবস্থায় যদি একসঙ্গে অত পরিমাণ জল ছেড়ে দেওয়া হয় সেটা একটা সর্বনাশা পদক্ষেপ। এবং তার সঙ্গে রুটিন কমিউনিকেশন ডিভিসি, বিজেপির কেন্দ্রীয় সরকারের অধীন ডিভিসি বলছে আমি একটা জল ছাড়তে পারি বা ছাড়বো, মাঝরাত্রে নোটিশ দিয়ে ভোর রাত্রে জল ছাড়া, রাত 12টায় ছাড়ার ইঙ্গিত দিয়ে রাত 3টায় জল ছাড়া, কে রুখবে সেটা? কিভাবে সম্ভব সেটা? ওই পরিমাণ জল যদি একটা লোকালয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় যেখানে নদীগুলি এমনি পরিপূর্ণ হয়ে রয়েছে, তাকে কি বলে নোটিশ দিয়ে জল ছাড়া, আলোচনা করে জল ছাড়া? আলোচনা তো আমরা বারবার বলছি তখন সেই রকম হওয়া উচিত যে এই এলাকার এমনিতেই ভৌগোলিক পরিবেশ, আবহাওয়ার যা পরিবেশ, তাতে বাড়তি জল এলাকায় জমে গিয়েছে, নদীগুলির জল ধারণ ক্ষমতা আর নেই, লোকালয়ে জল ঢুকছে, সেই অবস্থায় বাড়তি জল ছাড়া হচ্ছে। এই যে যারা মুখে বলছেন যে ছাড়া হয়েছে, জানানো হয়েছে, তারা এমন কোনো প্রমাণ দিতে পারবেন যেখানে পরিস্থিতির যথাযথ মূল্যায়নের পর এই বিপুল পরিমাণ জল ছাড়া সেটা তারা জানিয়েছিলেন? সাধারণ সারা বছরের জল ছাড়ার নোটিশ, ইন্টিমেশন, আর এই অস্বাভাবিক পরিস্থিতিতে যেখানে ওই জেলাগুলি এমনিতেই অতিবৃষ্টিতে কাহিল হয়ে রয়েছে সেইখানে বাড়তি জল ছাড়া,
এই পরিস্থিতিটা মূল্যায়নের পর সেটা জানিয়ে জল ছাড়া হয়েছে। এরা যে সস্তা রাজনীতিগুলো করে যাচ্ছেন এর প্রমাণ দিতে পারবেন? বিজেপি শাসিত রাজ্যগুলি দেখেননি? শুভেন্দু অধিকারীরা জানেন না? কোভিড সামলাতে পারে না শুভেন্দু অধিকারীর ডবল ইঞ্জিন সরকার, গঙ্গার জলে বডি ফেলতে হয়, নির্লজ্জ বেহায়া কুলাঙ্গার মেরুদণ্ডহীন তারা এসছে এইখানে এখন শকুনের রাজনীতি করতে। যখন একটা ডবল সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ এবং একসঙ্গে জল ছাড়া, প্রতিবেশী রাজ্য থেকে জল আসা, সেই জায়গাটায় দাঁড়িয়ে সবাই মিলে ত্রাণের কাজ করা হচ্ছে, সেখানে শকুনের রাজনীতি করতে ঘুরে বেড়াচ্ছে এই অধিকারী। কারণ কি? সিবিআই আর ইডি থেকে বাঁচতে হবে। কুরুচিকর। সুকান্ত মজুমদার বলছে ম্যানমেড বন্যা, মমতা মেড বন্যা, পরের বছরও বন্যা হবে, কেন পরিকল্পনা নেই? সুকান্ত মজুমদার কি নবজাতক? উনি কি বিজেপি টেস্ট টিউব বেবি? পশ্চিমবঙ্গে কি বন্যা আজকে প্রথম? জল জমাটা প্রথম? এটা সমস্যা। এটা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস বলে আসছে। 34 বছরের বাম আমল ছিল। পরবর্তীকালে তৃণমূল সরকার বিপুল সুন্দরবনটা গেছেন সুকান্ত মজুমদার, দেখেছেন ম্যানগ্রোভ দিয়ে কিভাবে কত জায়গায় বাড়তি কাজ আবার শুরু হয়েছে, কিভাবে স্থায়ী বাঁধের কাজ শুরু হচ্ছে, তার টাকাটা কে দেবে? একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব? ঘাটাল মাস্টার প্ল্যান এতদিন ধরে হয়নি কেন? তিস্তা প্রকল্প উত্তরবঙ্গে স্বাধীনতার পর থেকে চলছে তো চলছেই, বাংলাকে তো এরা কেউ দেখেনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো ধারণা আছে সুকান্ত মজুমদারের? জল ভরো জল ধরো যে প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রকল্পটাতে সাধারণভাবে কতখানি জল ধারণ ক্ষমতা গ্রাম বাংলার বেড়েছে? নইলে অনেক আগে এই ধরনের সমস্যাগুলো বেড়ে যেত। জল ধারণ ক্ষমতা বাড়ানো হচ্ছে, নদীগুলিকে যেভাবে হোক সামলানো হচ্ছে, বাঁধ সারানো হচ্ছে, কিন্তু অস্বাভাবিক পরিস্থিতি প্রাকৃতিক কারণে যদি হয়, সেটা রাজ্য সরকার রাতারাতি সবটা বদলে ফেলবে কিভাবে? ফলে সুকান্ত মজুমদার তিনি সবে একটা দলে সভাপতি হয়েছেন, অন্তত দায়িত্বশীল কথা বলবেন তো। সুকান্ত মজুমদার গুনে দেখেছেন তার যোগীর রাজ্যে কতগুলো ডেড বডি ফেলতে হয়েছিল, কতগুলো ডেড বডি ফেলতে হয়েছিল গঙ্গায়? সুকান্ত মজুমদারের নজরে পড়েনি তখন? আর সুকান্ত মজুমদারের পাশে আজকে দেখলাম কে একজন ঘুরঘুর ঘুরঘুর করছেন। দুদিন আগে দেখেছিলাম ভবানীপুরে কি আওয়ামী মোর্চা না হিন্দুস্তানি মোর্চার ইয়ে নিয়ে, তো তাকে আবার সুকান্ত মজুমদার হাতে পতাকা দিয়ে কি ফিরিয়ে নিলেন? দুদিন আগে ভবানীপুরে প্ররোচনা দিচ্ছিল গন্ডগোলে বিজেপির মানিকতলার প্রার্থী, পরাজিত, গোহারা হেরেছিল কল্যাণ চৌবে। দুদিন আগে ভবানীপুরে বিকেলে তারা দেখা গেছে প্ররোচনা দিচ্ছে, ট্রাফিক সিগন্যালে ধাক্কাধাক্কির কেসকে রাজনৈতিকভাবে চালাচ্ছিল। কি? বিজেপির নয়, তখন দেখা গেল কে না, বিহারের জিতন রাম মাঝি দলের এখানকার প্রার্থীর নাকি উনি এজেন্ট। আজকে সুকান্ত মজুমদারের সঙ্গে ঘুরঘুর ঘুরঘুর। তো সুকান্ত বলুন, কবে হাতে পতাকা দিলেন? নাকি এরকম নাম ভাঁড়িয়ে পরিচয় ভাঁড়িয়ে নতুন আইডেন্টিটি কার্ডে গন্ডগোল করতে পাঠানো হলো আপনাদের রণনীতির মধ্যে পড়ে, প্ররোচনা দেওয়াগুলো রণনীতির মধ্যে পড়ে? সুকান্ত মজুমদার চারপাশ ঠিক করুন। সোমবার শুক্র এক দলে, মঙ্গল বৃহস্পতি শনি আর এক দলে, অন্য দলের নাম ভাঁড়িয়ে পাঠাচ্ছেন গন্ডগোল করতে। এগুলো করবেন না। এটা শিক্ষক মানুষ, সস্তা রাজনীতিতে কেন ঢুকছেন? আজকে সুকান্ত বাবুকে দেখা গেল নিমতলা ঘাট স্ট্রিটে নিজের রুমাল বের করে রবীন্দ্রনাথের সমাধিস্থল পরিষ্কার করতে এবং স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছে। কিভাবে ব্যাখ্যা করবেন নাকি? স্বচ্ছ ভারত অভিযান শুরু করতে গেলে ওনাকে তো আগে বিজেপিতে অভিযুক্ত সিবিআই ইডির হাত থেকে বাঁচতে আসা শুভেন্দু অধিকারীকে ঘাট ধরে বের করে দিতে হয়। স্বচ্ছ ভারত কি করে হবে? ওদের দলে যত রাজ্যের অভিযুক্ত গুলোকে তো ওরা ওখানে গিয়ে আশ্রয় দিয়ে বসে আছে। সিবিআই এর এফআইআর নেমড নারদে, ইডি চার্জশিটে কোনোভাবে বাদ, সারদার ডকুমেন্টে আছে, বাকি অভিযোগগুলো উচ্চারণ করছি না এখন। তো সেই সব লোকগুলোকে কোলে বসিয়ে
তিনি স্বচ্ছ ভারত অভিযান করছেন। ফলে এইসব নাটক অন্য জায়গায় করবেন। বিজেপির দলের মধ্যে আগে দল সামলান, ভারতবর্ষ অনেক পরের কথা। সুব্রতবাবু আগে বলুন, পেট্রোল ডিজেল সর্বশেষ রান্নার গ্যাসের দাম যেখানে গেছে সেটা দিয়ে ওনাদের স্ট্যান্ড কি? সুকান্ত মজুমদার বলছেন কালকে যে ভবানীপুরে মমতা ব্যানার্জির দলের লোকই চাইছেন যেন মমতা হেরে যান, তাহলে অন্যরা মুখ্যমন্ত্রী হবে। খুব কঠিন ব্যাপার, কারণ এই ব্যাপারটা তাহলে নীতিন গডকরির সঙ্গে কথা বলতে হয়, নরেন্দ্র মোদী, শুভানুদ্দায়ী, লালকৃষ্ণ আদবানিজির সঙ্গে কথা বলতে হয়। ফলে এটা অনেক উপর থেকে শুরু করতে হয়। আবার যেমন সুকান্ত মজুমদার মনে প্রাণে চাইছিলেন দিলীপ ঘোষকে তাড়িয়ে দিতে, দিলীপ ঘোষ না গেলে ওনার একটা চেয়ার মিলবে না। আবার শুভেন্দু অধিকারী চাইছেন যে সুকান্তকেও তাড়িয়ে দিতে, যাতে উনি সভাপতিটা হতে পারেন। ফলে এই যে পারস্পরিক হারানো তাড়ানো, এগুলো বিজেপির কালচার। তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ যে রায় দিয়েছেন, সুকান্ত মজুমদার, আমি আবার বলছি, এইসব ওয়ান ইলেকশন ওয়ান্ডারদের নিয়ে খুব প্রবলেম। ফ্লুকে জেতা মালপত্র তো খুব সমস্যা। সেটা হচ্ছে বাংলার বিধানসভার রেজাল্টটা যদি দেখেন তাহলে দেখবেন 213টা আসনের মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়েই ভোটটা দিয়েছেন। নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে যারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন তাদেরকে যে হারিয়ে দিয়েছেন বাংলার মানুষ, সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ে। তো বাংলার মানুষের রায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলে লাভ নেই। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বাংলার মানুষের কাজ, পরিষেবা, সরকার চলা। ফলে সুকান্তবাবু আগে ঘরটা সামলান। দিলীপবাবু কাল কেন আপনার দেওয়া ভাত খাননি সেইগুলো আগে ভেবে দেখুন। সুকান্ত মজুমদারের প্রশ্ন যখন উঠলো, আমি একটা গতকালের কথা বলি। একটা লম্বা লিস্ট পাওয়া যাচ্ছে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, ইংরেজ বাজারের শিরূপা মিত্র চৌধুরী, দার্জিলিংয়ের নীরজ জিম্বা, কোচবিহার উত্তরের সুকুমার রায়, সোনামুখীর দিবাকর ঘরামি। এছাড়া কৃষ্ণ কল্যাণী, তিনি ইতিমধ্যেই দল ছেড়েছেন। হিরণ চট্টোপাধ্যায়, তিনি বেসুরো, এবং লকেট চট্টোপাধ্যায়। এই পুরো টিমের এদের কাউকেই কিন্তু কারো সম্বর্ধনা দেখা গেল না। রাজ্য বিজেপি সভাপতির প্রথম সম্বর্ধনা। আমি আবার বলছি, সুকান্ত মজুমদারের পরিষদীয় দলের বৈঠকে যাদের দেখা যায়নি তাদের নিয়ে সবাই চর্চা করছে, কিন্তু যাদের দেখা গিয়েছে তাদের মধ্যে থেকে কজন ওই ঘর থেকেই আমাদের ছবি পাঠালেন আর হোয়াটসঅ্যাপ পাঠালেন, সেটা সময় হলে প্রমাণ হয়ে যাবে। ফলে কারা যাননি সেটা নিয়ে বেশি আলোচনা করবেন না। কারা গিয়েছেন অথচ ভেতর থেকে ওই অনুষ্ঠান চলাকালীন আমাদের সঙ্গে নানা রকম ছবি টবি পাঠালেন, কথা বললেন, সেইগুলো পারলে সেগুলোর খোঁজ করুন। আপনাদের দলীয় পার্টি অফিসে ত্রিপুরার একজন বিজেপির বিধায়ক এসেছিলেন, তিনি কি আর যোগ দেবেন বা এই নিয়ে কি বলবেন? দেখুন, ত্রিপুরায় বিজেপি খুব ভঙ্গুর অবস্থায় আছে। যেভাবে বিপ্লব দেবের সরকার চলছে, বিজেপি তাদের দলের লোকেরাই সমর্থন করতে পারছেন না। রোজ বিপুল সংখ্যক বিজেপি কর্মী চলে আসছেন, নেতারাও যোগাযোগ করছেন। ফলে আমি খুব নির্দিষ্টভাবে একজন বিধায়ক সম্পর্কে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, কিন্তু বিধায়করা অনুভব করছেন যে ত্রিপুরার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছেন। যেভাবে বিপ্লব দেবের সরকার চলছে ওখানে কোনো গণতন্ত্র নেই। এক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রুখতে 144 করে বসে আছে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন খুব স্পষ্টভাবে ত্রিপুরা সরকারকে বলতে চাই, আরে রাজনীতি তো আছে, আপনারা অভিষেককে ভয় পাচ্ছেন বলে আপনারা গোটা শহরটাকে 144 করে রেখেছেন, অথচ মুখ্যমন্ত্রী নিজে সেটা ভেঙে সভা করে যাচ্ছে। আমাদের পরিষ্কার বক্তব্য, আরে রাজনীতি আপনাদের আমরা বুঝে নেব। আরে দুর্গা পুজোর সময় তো 144টা তুলুন। ত্রিপুরার মানুষ অভিষেকের ভয়ে এই বিপ্লব দেব তিনি শহরটা 144 করে রেখেছেন। আমরা তৃণমূল কংগ্রেস বলছি রাজনীতি ছিল, আছে, থাকবে, আপনারা ভয় পাচ্ছেন, আপনাদের হারাবো বলে হারাবো। কিন্তু আরে দুর্গা পুজো সামনে, আমাদের দাবি অবিলম্বে ত্রিপুরায় স্বাভাবিকভাবে দুর্গা পুজো হতে দিন। রাজনৈতিক আতঙ্কে, রাজনৈতিক ভয়ে আপনারা 144টা করে রেখেছেন।
সামনে মহালয়া আসছে, তো ত্রিপুরার মানুষকে তো দুর্গাপুজোটা করতে দেবেন। ফলে রাজনীতি আবার দুর্গাপুজোর পর তো হবে। বলছি আজকে একজন এলেন, দেখা করলেন, আগামী দিনে কি এনার সাথে সাথে আরো কয়েকজন আসছেন? একাধিক বিধায়ক। সুকান্ত মজুমদার কালকে বলছেন এই ত্রিপুরার একাধিক বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, বৈঠক করে গিয়েছেন, তাদের সঙ্গে কমিউনিকেশন আছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যা তাদের সঙ্গে আলোচনা হওয়ার হচ্ছে, ঠিক যথা সময় আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন কারা কখন কোন ভূমিকায় কিভাবে থাকে। বিজেপি তাসের ঘরের মতো ভাঙবে ত্রিপুরায়। বন্যাতে সাধারণ মানুষের পরিস্থিতি অত্যন্ত খারাপ, এটা অস্বীকার করার জায়গা নেই। আজকে অপূর্বা পোদ্দারকে ঘিরে বিক্ষোভ হয়েছে আরামবাগে। মানে মানুষ ওখানে যেটা বলতে চাইছে যে সাংসদের দেখা নেই, বিধায়করা ঠিকঠাকভাবে আসেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, তার দলের সাংসদকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ করছে? না, এটা দেখুন, এটা অন্যভাবে দেখতে হবে। মানুষ খুব অসুবিধার মধ্যে আছে। একে বৃষ্টি, তার মধ্যে হচ্ছে ডিভিসি ছাড়া জল, একটা বন্যা পরিস্থিতি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের যদি সামনে পান, বহু এলাকাতে এই ধরনের ঘটনা ঘটে থাকে, সব রাজ্যে, পৃথিবীর সব জায়গায় হয়। ফলে এটার সঙ্গে নির্দিষ্টভাবে কোনো দলের কোনো সাংসদকে কেউ অভিযোগ করছেন বা তার বিরুদ্ধে কোনো বিক্ষোভ দেখাচ্ছেন, এভাবে এটা দেখার কোনো মানেই হয় না। আর তাছাড়া হচ্ছে সাংসদদের এলাকা এত বড়, কোনো সাংসদের পক্ষে কোনো নির্দিষ্ট এলাকায় নিয়মিত বা রোজ যাওয়া টেকনিক্যালি সম্ভব হয় না। তারা কিন্তু সংগঠন, দল সবভাবেই যোগাযোগ রাখেন, অবশ্যই অনেকেই যান বা দিয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে এখানে মূলত হচ্ছে আচমকা যে জলটা চলে এসছে, তাতে মানুষের একটা দুর্দশা হয়, সেখানে জীবনের যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ হতে পারে। তার সঙ্গে এটা অমুক দলের বিরুদ্ধে বা অমুক এমপির বিরুদ্ধে বা অমুক এমএলএর বিরুদ্ধে, আমার মনে হয় ওইভাবে এটাকে বিচার করা। 18 জন সাংসদ জিতেছেন, 4 জনকে ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন কর্মসূচিতে বিজেপি, বাকি 14 জন সাংসদকে কোথাও দেখা যাচ্ছে না। তা নিয়ে আজকে মেদিনীপুরের দুটো জায়গাতে বিক্ষোভ হয়েছে, 2 সাংসদকে দেখা যাচ্ছে না। দলীয় যে এমএলএ রয়েছেন তাদের কাছে বিক্ষোভ লিখে কি বলবেন? না, সে তো শুধু তাই নয়, যে আমরা তো রায়গঞ্জে দেখলাম সাংসদ বনাম বিধায়ক। ফলে বিজেপির সাংসদরা, প্রথম কথা, নরেন্দ্র মোদী তাদের যোগ্য বলেই মনে করেন না। 14 সাল থেকে এই 21 সাল এখনো কোনো পূর্ণমন্ত্রী এই সাংসদদের থেকে করা হয়নি। অর্থাৎ তাদের দলের শীর্ষ নেতৃত্ব মনে করেন যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কোনো যোগ্য সাংসদ নেই, এটা তাদের নেতৃত্ব মনে করেন। তাদের সর্বভারতীয় নেতৃত্ব এখানে শুধু নিজেদের চেয়ারটা রাখার জন্য এদের সংখ্যা হিসেবে ব্যবহার করেন। এখানে কোনো নাম নেই, এদের এক একজন হচ্ছে 1, এ হচ্ছে 2, ও হচ্ছে 14, ও হচ্ছে 17, যোগ করলে যাতে ম্যাজিক ফিগারগুলো দিয়ে নিজেরা চেয়ারে বসে থাকতে পারেন। ফলে বিজেপির সাংসদদের কোনো ভ্যালু নেই, তারা পারফর্মও করছেন না, মানুষ ক্ষুব্ধ আছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিতেই তারা থাকতে চাইছেন না, তারা নানা জায়গায় নানাভাবে আলোচনা চর্চা করছেন। কালকে সুকান্ত মজুমদার বলছেন এই হিন্দুর হোমল্যান্ডকে রক্ষা করতে হবে, এই হিন্দুর হোমল্যান্ডকে রক্ষা করতে হবে, আমি মুসলিমদের ভোট চাই না, পশ্চিমবঙ্গবাসীর ভোট চাই। খুব কনফিউজিং কথাবার্তা। পশ্চিমবঙ্গবাসী মানে কি? সেখানে তো শুধু হিন্দু নন, সবাই রয়েছেন এখানে। তো ফলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যারা আছেন সবাই আছেন, সব ধর্মের মানুষ রয়েছেন। তো এইটা হচ্ছে তাদের নিয়ে সমস্যা। তারা হিন্দুর হোমল্যান্ড মানে কি? সুকান্ত মজুমদার জানেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি? সুকান্ত মজুমদার জানেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কিভাবে যারা হিন্দু বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার পাশাপাশি মুসলিম যারা ছিলেন, তাদের অবদান, আত্মত্যাগ, আত্মবলিদান কোনো ধারণা আছে ওনার? ফলে এইভাবে যারা করেছেন তাদের দলের কারুর কোনো ভূমিকা ছিল না। সেলুলার জেলের বন্দীদের নামের লিস্টটা দেখেছেন কোনোদিন সুকান্ত মজুমদার? ফলে তারা চিরকাল এই ধরনের মানুষকে বিভেদের রাজনীতি করেন। কেন করেন না? বিকল্প নীতি তাদের নেই।
তারা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যখন বাড়ে, যখন দেশের সম্পদগুলোকে বিক্রি করা হয়, যখন একের পর এক আর্থিক নীতি জনবিরোধী নীতিতে মানুষ বিপন্ন, তখন তারা এই হিন্দু মুসলমান এই ধার্মিক উন্মাদনাটা দিয়ে ওই ইস্যুগুলোকে ধামাচাপা দিতে চান। ফলে সেই পাঠশালার ছাত্র হচ্ছেন সুকান্ত মজুমদার। মানে সুকান্ত মজুমদার, ওনার উচিত সুকান্ত ভট্টাচার্যর কবিতাটা পড়া, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। যখন ক্ষুধা হয় না, হিন্দুর পেটেও ক্ষুধা হয়, মুসলমানের পেটেও ক্ষুধা হয়, খ্রিস্টানের পেটেও ক্ষুধা হয়। ওনার উচিত সুকান্ত ভট্টাচার্যের কবিতাগুলো পড়া।